গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 42তম সেশনে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস করব। আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমরা ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন প্রত্যেকে এক ঝলকে দেখে নাও। সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে, এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি সেটা মাত্র TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে বর্তমানে, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ নতুন স্টুডেন্টদের জন্য, NM/GNM পরীক্ষার্থীদের জন্য NM/GNM ক্রাশ কোর্স রয়েছে। পাশাপাশি SSC GD MTS যারা পরীক্ষা দেবে সিলেক্ট করেছে তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে। রেলের জন্য আছে NTPC গ্রুপ ডির রেল ফাউন্ডেশন ব্যাচ। পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য শুধুমাত্র একটি প্র্যাকটিস ব্যাচ রয়েছে, এবং WBPKP পরীক্ষার্থীদের জন্য একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু চলছে আমাদের ক্লাস। এছাড়া আরও অনেক ব্যাচ রয়েছে, যদি অ্যাপ ভিজিট করো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা আজকের MCQ প্র্যাকটিস শুরু করব। প্রত্যেকের সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 1, নিচের কোন শহরটি কোনো রাজ্যের রাজধানী নয়? কোন শহরটি কোনো রাজ্যের রাজধানী নয়? শিলং, হায়দ্রাবাদ, রায়পুর, ডিমাপুর। কোশ্চেন নাম্বার 1 কি হবে সঠিক উত্তর? কোনটি কোন রাজ্যের রাজধানী নয়? তাহলে এখানে শিলং আমরা কি জানি? মেঘালয়ের রাজধানী, মেঘালয়ের রাজধানী। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজধানী, তেলেঙ্গানা। রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী। তাহলে কোশ্চেনটি কিন্তু খুবই ইজি কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ডিমাপুর, এটা কিন্তু কোনো রাজ্যের রাজধানী নয়, একটি শহর। বলতে হবে কোন রাজ্যের শহর। ডিমাপুর শহরটি কোন রাজ্যে অবস্থিত? ডিমাপুর এটি নাগাল্যান্ডের একটি শহর। ঠিক আছে, নাগাল্যান্ড রাজ্যের শহরের নাম একটি ডিমাপুর। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি কে UIDAI এর CEO হিসেবে নিযুক্ত হয়েছেন? CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? UIDAI এর ফুল ফর্ম কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তাই তো? তো UIDAI এর বর্তমান CEO হিসেবে নিযুক্ত হয়েছে কে? ভুবনেশ কুমার, অমিত আগরওয়াল, রাজেশ কুমার সিনহা, PR কুমার। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর কি হবে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন অপশনে ভুবনেশ কুমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বর্তমান তিনি UIDAI এর CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে UIDAI ফুল ফর্ম কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এটা কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, গুপ্ত সাম্রাজ্যের প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্য, এটা কিন্তু ইতিহাসে আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্য ভারতের খ্রিস্টাব্দ 320 থেকে চলছে আর কি। প্রথম আমরা দেখব গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত। 320 একটু আগে থেকে চলছে, 320 থেকে গুপ্তাব্দ শুরু হচ্ছে। তো প্রথম চন্দ্রগুপ্ত তার সিংহাসন কাল থেকে মূলত গুপ্তাব্দ শুরু হয়। প্রথম চন্দ্রগুপ্তের পরে কে রাজা হয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্তের পরে কে রাজা হয়েছিলেন গুপ্ত সাম্রাজ্যের? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, রামগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। উত্তর কি হবে? প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত হবে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং সমুদ্রগুপ্তকে বলা হয় গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, তথা ভারতের নেপোলিয়নও বলা হয় সমুদ্রগুপ্তকে।
সম্প্রতি কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কোশ্চেনটি কিন্তু নোট করবে। পরবর্তী কোশ্চেন, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন কোন টির? এখানে রামকৃষ্ণ মিশন, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ। তো এই যে সমাজ বা মিশনের কথা বলা হচ্ছে, এখানে কোনটি সঠিক হবে বলতে হবে। রাজা রামমোহন রায়, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, এগুলো কিন্তু পরীক্ষা আছে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা আমরা কি জানি? স্বামী বিবেকানন্দ। (1897) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। প্রথম ব্রাহ্ম সভা হয়, তারপর ব্রাহ্ম সমাজ হয়। আর্য সমাজ হচ্ছে দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠাতা। প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। এটা হচ্ছে 1867 মহারাষ্ট্রে, এটা 1875, এটা 1828 হচ্ছে সভা, আর এটা হচ্ছে 30 হয়, 1830 ব্রাহ্ম সমাজ। ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, লাদাখ নাকি দিল্লি? জনঘনত্ব বিশিষ্ট অর্থাৎ কত এরিয়াতে কতজন থাকে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করছে, সেই সংখ্যাটাকে আমরা জনঘনত্ব বলি। তো এখানে যদি দেখো, ভারতের জনঘনত্ব 2011 সেন্সাস 382 ছিল, এখন 492। ঠিক আছে, 2025 সালে এসে 492 প্রতি বর্গ কিলোমিটার হয়েছে। তো ভারতের সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল আমরা যদি দেখি, সেটা কিন্তু হবে দিল্লি, ভারতের রাজধানী। আর বিহার হচ্ছে, সেটি ভারতের রাজ্যের মধ্যে সব থেকে জনঘনত্বপূর্ণ, রাজ্যের মধ্যে জনঘনত্ব পূর্ণ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা যদি দেখি, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব সব থেকে কম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ কি? ভারতের সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ বা সেকুলার কান্ট্রি হিসেবে কিন্তু বলা হয়েছে, এবং এই সেকুলার শব্দটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 1976 সালে, 1976, 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। তো ভারত এত বড় একটি দেশ, এবং এখানে প্রচুর ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, বিভিন্ন ভাষা গোষ্ঠী মানুষ বসবাস করে। ভারতের ওভারঅল বৈচিত্র্য কিন্তু অনেক বেশি। এত বৈচিত্র্যপূর্ণ দেশ, যেটাকে কন্ট্রোল রাখার জন্য কিন্তু ভারতকে সেকুলার হিসেবে রাখা হয়েছে। সেকুলার কান্ট্রি কারণ কি? কারণ হচ্ছে রাষ্ট্রের নিজস্ব ধর্ম নেই বলে, রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ বলে, সংবিধানে ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ হয়েছে বলে। এই যে অপশনগুলো আছে, এর ভেতর কোনটা সঠিক আছে? 1 2 3, 2 3, 1 2 নাকি 1? তো রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, এটা সঠিক। রাষ্ট্র নিজস্ব ধর্মের প্রতি নিরপেক্ষ, এটাও সঠিক। সংবিধানে ধর্মীয় ক্রিয়াকলাপ নিষিদ্ধ করা হয়নি, যে যা ধর্ম পালন করতে পারবে, অর্থাৎ অপশন সিতে যেটা পাচ্ছি 1 এবং 2, এই দুটো কিন্তু অপশন আমরা সঠিক বলবো। ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে? কত নম্বর ধারায় বলা হয়েছে? তো আমরা জানি প্রধানমন্ত্রী নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকে, অর্থাৎ মন্ত্রী গঠিত হয় আমরা জানি। তো সেটি সংবিধানের কোন আর্টিকেলে আছে? 60, 61, 72, 74?
রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য যে মন্ত্রী পরিষদ থাকবে সেটা আছে 74 নম্বর ধারায়। 74 নম্বর তোমরা এগুলো জানো। 60 নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট সম্পর্কে বলা হয়েছে। 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির তোমার কিছু ক্ষমা করার ক্ষমতা আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি 72 আর্টিকেলে আছে যদি কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি হয় তার সেই দণ্ডকে কমাতে পারে, অর্থাৎ শাস্তি কমানোর ক্ষমতা সেটা আছে রাষ্ট্রপতির, সেটা আর্টিকেল 72। একক বিশিষ্ট আইনসভা আছে কোন দেশের? সিঙ্গাপুর, চীন, মায়ানমার, পোল্যান্ড। একক বিশিষ্ট আইনসভা বলতে কি? ভারতের আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট, একটা লোকসভা একটা রাজ্যসভা, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ আছে। তো ভারতের সংসদ যেটা আমরা বলছি বা আইনসভা যেটা গঠিত হয়েছে দুটো কক্ষের ওপরে, লোকসভা এবং রাজ্যসভা। তো এখানে কোন দেশে বলতে হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে? সিঙ্গাপুরে, চীনে, মায়ানমারে নাকি পোল্যান্ডে? কোন দেশটি এখানে উত্তর হবে? কোশ্চেন নাম্বার 9, সঠিক উত্তর হবে এখানে চীন। চীনে রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? বিধান পরিষদ কিন্তু সব রাজ্যে নেই। আমরা জানি ভারতে বর্তমানে 28টি রাজ্যের মধ্যে মাত্র 6টি রাজ্যে রয়েছে। 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। বিধান পরিষদ এটা কিন্তু রাজ্যের যে আইনসভা হয় তার উচ্চকক্ষ ধরা হয়। রাজ্যের আইনসভার উচ্চকক্ষ ধরা হয় বিধান পরিষদকে। 6টি রাজ্যে, 28টি রাজ্যের মধ্যে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। তো এই বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 25, 30, 35, 38। তো আমরা জানি যে বিধানসভা যেখানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ নির্বাচিত হয়, তো সেই বিধানসভায় সদস্য হতে গেলে কত বছর বয়স লাগে? আর এটা কিন্তু বলা হচ্ছে বিধান পরিষদ, উচ্চকক্ষ, রাজ্যের উচ্চকক্ষ বলা হয় বিধান পরিষদকে। যদিও সব রাজ্যে নেই, এখানে লাগবে 30 বছর। একটা বিষয় আমি তোমাদেরকে একটু লিখে দিই, এইগুলো পরীক্ষা আসে। ধরো বিধানসভা, বিধানসভা মনে রাখবে রাজ্যে যেমন আছে লোকসভা এবং রাজ্যসভা, দেশে আছে রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ। তো আমাদের রাজ্যের যে আইনসভা আছে সেটা নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, আর উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। বিধানসভা এবং লোকসভা এই দুটো হচ্ছে নিম্নকক্ষ। ঠিক আছে, এটা কেন্দ্রে, এটা রাজ্যে। এবার বিধানসভা থেকে বিধানসভা সদস্যদের বলা হচ্ছে এমএলএ। লোকসভার সদস্য কাদের বলা হয়? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। বিধানসভার এই এমএলএ থেকে একজন হবে সিএম, এমএলএ থেকে একজন আসবে সিএম, চিফ মিনিস্টার। এমপি থেকে একজন হবে প্রাইম মিনিস্টার, পিএম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এবং এদের এই এমএলএ হতে গেলে ন্যূনতম বয়স যদি দেখো তুমি, এখানে তুমি ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। 25 বছর এই সবার ক্ষেত্রে, এখানেও কিন্তু 25 বছর। ক্লিয়ার? অর্থাৎ দুটো ক্ষেত্রেই নিম্নকক্ষ মানে ন্যূনতম বয়স হবে 25 বছর। ঠিক আছে,
সে কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর, এমপি হতে গেলে 25 বছর, এমএলএ হতে গেলে 25 বছর, সিএম হতে গেলে 25 বছর। এবার যদি তুমি রাজ্যসভা এবং বিধানসভার কথা বলো, বিধান পরিষদ, রাজ্যসভা এটা হচ্ছে কেন্দ্রের উচ্চকক্ষ, আর রাজ্যে হচ্ছে, সব রাজ্যে নেই, বিধান পরিষদ। বিধান পরিষদ এখানে ন্যূনতম এজ হচ্ছে 30 ইয়ার, এখানেও কিন্তু 30 বছর, একই ন্যূনতম বয়স। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি যদি বলা হয় রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স লাগে, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল, এই তিনটে পদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এজ লাগবে 35 ইয়ার, 35 বছর, 35 বছর ন্যূনতম বয়স। ঠিক আছে, ন্যূনতম বয়স, ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। তাহলে সিম্পল একটা বিষয়, খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, কোশ্চেন নাম্বার 11। অলিম্পিক গেমস 2028 এটা কোথায় অনুষ্ঠিত হবে? অলিম্পিক 2028 সালে কোথায় হবে, যেটা নির্ধারিত হয়ে আছে লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে হবে। আর 32 এটা কতদিন করেছিলাম, কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। নাইট্রোজেনবিহীন হরমোন নিম্নের কোনটি? এখানে কোন হরমোনটি আছে যেটি নাইট্রোজেনবিহীন? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন কোনটি নয়। এখানে কোন হরমোনে নাইট্রোজেন থাকে না? সঠিক উত্তর তোমরা কি করবে এখানে? অপশন বি, জিবরেলিন এই উদ্ভিদ হরমোনে নাইট্রোজেন থাকে না, অক্সিন, সাইটোকাইনিনে নাইট্রোজেন আছে। নিম্নলিখিত কোন প্রাণীর দ্বিপ্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড আছে? দ্বিপ্রকোষ্ঠ মানে একটি অলিন্দ, একটি অলিন্দ, একটি নিলয়। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটি? 4টি, 2টি অলিন্দ, 2টি নিলয়। আর কোন প্রাণী এখানে বলতে হবে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট বা দ্বিপ্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড আছে? উভচর, মাছের, সরীসৃপের নাকি স্তন্যপায়ী? কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে মাছের। মাছের রয়েছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। সম্প্রতি কোন দেশ মহিলাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে? কোন দেশ? ধরো ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হয়েছে, 2025 আমরা যদি মেন্স কথা বলি, এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এটা হচ্ছে মহিলাদের, মহিলাদের আইসিসি টুর্নামেন্টে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ? সঠিক উত্তর কি হবে? সম্প্রতি কোন দেশ মহিলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটিএম এর ফুল ফর্ম কি? এটিএম আমরা ইউজ করে থাকি প্রায় সকলেই, টাকা তোলা হয় এটিএম মেশিনে। তো এটিএম এর ফুল ফর্ম কি হবে? অটোমেটিক টেলার মেশিন, অথেন্টিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন নাকি অথরাইজড টেলার মেশিন? এখানে অনেকে মনে করতো অল টাইম মানি এটিএম মানে, কিন্তু নয়। এটিএম বর্তমানে ব্যবহার একটু হলেও কমে গেছে, কারণ ইউপিআই হয়ে গেছে, ফোনপে, গুগল পে, পেটিএম, যাই হোক
ফোনে ফোনে ডাইরেক্ট হয়ে যায়, অনেকে আর এটিএমে অত আগে যেমন ভিড় ছিল, ব্যাংকের ভিড়টাও কিন্তু কমে গেছে, বিভিন্ন কর্নার হয়ে গেছে এসবিআই থেকে অন্যান্য ব্যাংকের, অর্থাৎ এটিএম, ওখানেই টাকা জমা দেওয়া যাবে, পাসবুক আপডেট করা যাবে, ব্যাংকের বই আপডেট করা যায়, সব কিছু করা যায়। ব্যাংকে ভিড় একটু কমে গেছে, এটিএম সেখানে ভিড় হতো সেটাও কমে যাচ্ছে ইউপিআইয়ের জন্য, তাই তো? যত দিন আসছে সে পেপারলেস মানি হয়ে যাচ্ছে, টাকা চোখে দেখা যাবে না, শুধু একটা অ্যামাউন্ট দেখা যাবে, ফোনে শুধু মেসেজ দেখা যাচ্ছে। অটোমেটেড টেলার মেশিন, এটি এটিএম এর ফুল ফর্ম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, সংবিধানের পার্ট 3 কোন বিষয়ে বলা হয়েছে? পার্ট 3 তে কোন বিষয়ে বলা হয়েছে? সহজ প্রশ্ন আছে এবং এটা পরীক্ষায় খুবই আসে, কোশ্চেনটি অনেক সময় তোমরা ভুল করে ফেলো। পার্ট 3 তে কি আছে? ভারতবর্ষ তার অঙ্গরাজ্য সম্পর্কে পার্ট 1 এ আছে, পার্ট 2 তে আছে নাগরিকত্ব, পার্ট 2 পার্ট 3 তে আছে মৌলিক অধিকার, পার্ট 3 তে মৌলিক অধিকার, নীতিশাসক নীতি পার্ট 4। ঠিক আছে, অপশন সি এখানে সঠিক উত্তর আছে। উস্তাদ আল্লাহ রাখা খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বাঁশি, তবলা, সারঙ্গি, সানাই। উস্তাদ আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্র বাদক আর কি? কোশ্চেন নাম্বার 17, সঠিক উত্তর কি করবে? কোথেকে বলো? উস্তাদ আল্লাহ রাখা খান তিনি যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তিনি হচ্ছে তবলা, তবলা। বিসমিল্লাহ খান হচ্ছে সানাই। তবলাতে রয়েছে উস্তাদ জাকির হোসেন, আরো বিখ্যাত নাম। বাঁশিতে আছে হরিপ্রসাদ চৌরাশিয়া, বর্তমানে রাকেশ চৌরাশিয়া আছে, পান্নালাল ঘোষ আছে উল্লেখযোগ্য বাঁশি বাদক। সবুজ বিপ্লব শব্দটি কে চালু করেন? প্রশ্নটা খুবই চেনা। এই শব্দটি বা গ্রিন রেভলিউশন, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন কথাটি কে চালু করেন? ডক্টর উইলিয়াম গান্ডে, এম এস স্বামীনাথন, নরম্যান বোরল্যাং। অপশন ডি আইআর। সবুজ বিপ্লব কথাটি চালু করেছিলেন উইলিয়াম গান্ডে, তোমার আমেরিকান কৃষি বিজ্ঞানী উইলিয়াম গান্ডে। এম এস স্বামীনাথন যাকে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক, আর নরম্যান বোরল্যাং যাকে বলা হয় পৃথিবী জুড়ে সবুজ বিপ্লবের জনক। কোশ্চেন নাম্বার 19, G20 সামিট 2025 এটি কোথায় অনুষ্ঠিত হবে? আপনার কোন দেশে অনুষ্ঠিত হবে? G20 সামিট 2025 সালে কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, ইটালি, ব্রাজিল নাকি দক্ষিণ আফ্রিকা? G20 সামিট 2023 হয়েছিল ভারতে, ভারতে হয়েছিল 2023-এ। G20 সামিট 2024-এ হয়েছে ব্রাজিলে, আর দক্ষিণ আফ্রিকাতে হবে 2025 জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা জোহান্সবার্গ শহরে হবে G20 2025-এ সামলান G20 সামিট 2025 নভেম্বর মাসে হবে দক্ষিণ আফ্রিকাতে। অমর্ত্য সেন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আমরা জানি তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কারও পেয়েছেন এবং বলতে হবে কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান, কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন বলতে হবে। অমর্ত্য সেন বলো। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে কত সালে? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছে কত সালে? তিনি অর্থনীতিতে বা ইকোনমিক্সে ভারত থেকে প্রথম নোবেল পেয়েছেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমরা প্রত্যেকে জানি। এবং সালটা হচ্ছে কত? নোবেল পুরস্কার তিনি পেয়েছেন 1998 সালে, 1998-এ, আর 1999 সালে তাকে দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন, যেটা দেওয়া হয়েছে 1999 সালে। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের বর্তমান অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এনএম ক্রাশ কোর্স, এসএসসি ফাউন্ডেশন, রেল প্র্যাকটিস, রেল ফাউন্ডেশন এবং WKP প্র্যাকটিস ব্যাচ, প্রয়োজন হলে অবশ্যই ভিজিট করতে পারো। 2026 সালের T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? 2026 সালে বলতে হবে কোথায় T20 বিশ্বকাপ আয়োজন
করা হবে। 2024 সালে আয়োজন হয়েছিল কোথায়? ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে, যেখানে ভারত চ্যাম্পিয়ন হয় দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ। 2026 সাল আয়োজক দেশ কোনটি? এটা আগেও আমরা করিয়েছি, পিএসসি ক্লার্কশিপে এসেছিল কোশ্চেনটি, এবং এটা মনে রাখবে নেক্সট ইয়ার 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। খেলার কোচদের কৃতিত্ব স্বরূপ এর কোন পুরস্কার প্রদান করা হয়? নিম্নের কোন পুরস্কার প্রদান করা হয়? কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই পারবে আশা করি। কোচেদের কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার নাকি ধ্যানচাঁদ পুরস্কার? কোশ্চেন নাম্বার 22, খেলার কোচদের কৃতিত্ব স্বরূপ যে পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। মাছের রেচন অঙ্গের নাম কি? মাছের রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি নাকি ফুসফুস? মাছের রেচন অঙ্গের নাম কি? মাছি বা পতঙ্গদের মেনলি মনে রাখবে মালপিজিয়ান নালিকা হয়। সবুজ গ্রন্থি আমরা পাচ্ছি চিংড়ি মাছে। মানুষের ক্ষেত্রে ফুসফুস রয়েছে, সরি ভুল বলছি, রেচন অঙ্গ মানুষের ক্ষেত্রে রয়েছে কিডনি। আচ্ছা, সবুজ গ্রন্থি এটা কাদের রেচন অঙ্গ? চিংড়ি মাছের। ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? ক্যাবিনেট মিশনের সদস্য ছিল 3 জন, এবি আলেকজান্ডার, প্রেথিক লরেন্স এবং স্ট্যাফোর্ড ক্রিপস। 3 জন ছিল ক্যাবিনেট মিশনের সদস্য। এই ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে, এতটুকু আমরা জানি। 1946 সালে আসে, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখানে তারিখটা তোমাকে বলতে হবে। 24শে মার্চ 47, এটা কেটে দাও। 22শে মার্চ 46, 24শে মার্চ 46, 16 জুলাই 1946। তাহলে এই 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি করবে? উত্তর হবে 24শে মার্চ 1946 সালে। ক্যাবিনেট মিশন ভারতে আসছে 24শে মার্চ 1946 সালে। তারা এসছে, তারপর গণপরিষদ গঠিত হয়, ভারতের সংবিধান রচনার কাজ শুরু হয়। গত দিনের হোমওয়ার্ক ছিল এটি যে মালঞ্চখন তামার খনি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে অবস্থিত। অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে প্রত্যেকে যারা কানেক্ট আছো। আজকে 26টি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমাদের ক্লাস, প্রি ক্লাস যেগুলো তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং TWS একাডেমি অ্যাপ অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো। এখানে আমরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি। ঠিক আছে, তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।